আমেরিকার আকাশে মানে কয়েক দশক ধরে একটা রহস্যময় ছায়া কিন্তু ঘুরছে। বি-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। কিন্তু এই যে আইকনিক বিমান, এর আড়ালের আসল গল্পটা কি? এত বছর পরেও এর কার্যকারিতা ঠিক কতটা? আজ আমরা হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব এর বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ। আচ্ছা, শুরুতে তো বোধহয় ২১টা তৈরি হয়েছিল, তাই না? এখন ঠিক কটা উঠছে? আর সেগুলো কতটা তৈরি আছে লড়াইয়ের জন্য? সংখ্যাটা দিয়েই তাহলে শুরু করা যাক, কি বলেন? বর্তমানে ১৯টা বি-2 স্পিরিট চালু আছে, ফ্লাইং কন্ডিশন। একটা তো আমরা ২০০৮ সালে হারিয়েছিলাম একটা দুর্ঘটনায়। আর ২০২২ সালের ডিসেম্বরে আরেকটা দুর্ঘটনায় একটা বিমান এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেটাও এখন কার্যত অবসরে। সাধারণত দেখা যায় যে কোনো সময়ে ১২ থেকে ১৪টা বিমান যুদ্ধের জন্য একদম যাকে বলে ফুললি রেডি থাকে। বাকিগুলো ওগুলো ওই রক্ষণাবেক্ষণ বা বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকে আর কি। হ্যাঁ, আর এই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। বেশ জটিল। প্রায় প্রতি ৯ বছর অন্তর এই বিমানগুলোর একটা বিশেষ ডিপো মেইনটেনেন্স লাগে। প্রোগ্রামড ডিপো মেইনটেনেন্স বা পিডিএম বলে এটাকে। এটা কিন্তু সাধারণ সার্ভিসিং নয়। বলতে গেলে পুরো বিমানটাকে খুলে ফেলে, ভেতরের কাঠামো পরীক্ষা করা হয়, যন্ত্রাংশ বদলানো হয়, আর তারপর নতুন করে ওই বিশেষ স্টিলথ কোটিং লাগানো হয়। গড়ে প্রায় ৪৭০ দিন। ভাবুন একবার, ১.৫ বছরের কাছাকাছি সময় লেগে যায় এই পুরো প্রক্রিয়ায়। ৪৭০ দিন? হ্যাঁ, আর এর যে স্টিলথ কোটিং, যেটা ওকে রাডারে চোখে অদৃশ্য করে রাখে প্রায়, সেটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কোটিংটা খুব সংবেদনশীল। ধরুন পরিবেশগত কারণে বা এমনকি সাধারণ নাড়াচাড়াতেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেটা সারানো খুব জটিল আর সময় সাপেক্ষ। এই জন্যেই তো একে অনেকে মজা করে হ্যাঙ্গার কুইন বলে। কারণটা শুনবেন? প্রতি ১ ঘন্টা ওড়ার জন্য নাকি প্রায় ৫০ ঘন্টা রক্ষণাবেক্ষণ লাগে। প্রতি ঘন্টায় ৫০ ঘন্টা? এটা সত্যি অবিশ্বাস্য। অবিশ্বাস্যই বটে। তবে একটা আশার কথা হলো যে এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াতেও কিন্তু উন্নতি হচ্ছে। যেমন ধরুন, এই তো সম্প্রতি অক্টোবর ২০২৪-এ স্পিরিট অফ নেব্রাস্কা নামের একটা বিমানের পিডিএম শেষ হয়েছে। আর সেটা হয়েছে নির্ধারিত সময়ের ৯১ দিন আগে, মাত্র ৩৭৯ দিনে। এটা তো রক্ষণাবেক্ষণ দলের জন্য বিরাট একটা সাফল্য, তাই না? অবশ্যই, অবশ্যই। এটা দারুণ খবর। তাছাড়া মার্কিন এয়ারফোর্স তো নর্থ্রপ গ্রামীণ কোম্পানির সাথে একটা বড় চুক্তিও করেছে। ২০২৯ সাল পর্যন্ত প্রায় $৭ বিলিয়ন চুক্তি এই রক্ষণাবেক্ষণ আর আধুনিকীকরণের জন্য। আর ওই যে ২০২২ সালের দুর্ঘটনার কথা বললাম, তারপর তো সাময়িকভাবে পুরো ফ্লিটটাকে গ্রাউন্ডেড করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার সব খতিয়ে দেখার পর বেশ দ্রুতই কিন্তু ওরা আবার পুরো ক্ষমতায় ফিরে এসেছে। ঠিক। এবং এই ক্ষমতা যে শুধু দেখানোর জন্য নয়, সেটার প্রমাণও আমরা সম্প্রতি পেয়েছি। এর কৌশলগত গুরুত্ব কিন্তু এখনও অনেক। যেমন ধরুন, জুন 2025 এর ওই অপারেশন মিডনাইট হ্যামারের কথা। সেই মিশনে কিন্তু ৭টা বি-2 বিমান ইরানের অত্যন্ত সুরক্ষিত কিছু পারমাণবিক কেন্দ্রে, যেমন ফোর্ডো, নাতাঞ্জ, ইস্ফাহান, ১৪টা বিশাল বোমা খেলেছিল। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, মপস। ওহ, ওই যেগুলো বাংকার বাস্টার নামে পরিচিত। একদম। এই GBU-57 গুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে থাকা বাংকার ধ্বংস করার জন্য। এটা কিন্তু বি-2 এর একটা বিশেষ ক্ষমতা প্রমাণ করে। এর আগেও অক্টোবর 2024-এ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বাংকার ধ্বংস করতেও এটা ব্যবহার করা হয়েছে। এমনকি এই জুন 2025-এ যখন মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ল, তখন কিছু বি-2 বিমানকে গুয়ামে পাঠানো হয়েছিল, প্রস্তুত থাকার জন্য, যদিও নতুন কোনো আক্রমণের নির্দেশ আসেনি। এই ঘটনাগুলো থেকেই তো পরিষ্কার বোঝা যায় বিমানটা পুরনো হচ্ছে ঠিকই, কিন্তু এর ধার একটুও কমেনি। স্পষ্ট। তাহলে এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। পরিকল্পনা তো আছে যে ২০৩২ সালের মধ্যেই এই বি-2 স্পিরিট বহরকে ধীরে ধীরে অবসর দেওয়া হবে। আর এর জায়গা নেবে নেক্সট জেনারেশন স্টেলথ বোমারু বিমান B-21 রেডার। হ্যাঁ, B-21। আর নর্থ্রপ গ্রামেনের সাথে রক্ষণাবেক্ষণের যে চুক্তিটার কথা বললাম, সেটাও তো ২০২৯ সাল পর্যন্ত।
টাইমলাইনটা দেখলে মনে হচ্ছে এই পরিবর্তনের সময়ের সাথেই বেশ মিলে যাচ্ছে ব্যাপারটা। ঠিক তাই। আসলে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলুন তো, এই যে এত ব্যাপক রক্ষণাবেক্ষণের চাহিদা, এত জটিলতা, এইসব সত্ত্বেও B2 এখনও কতটা কার্যকরী এবং কৌশলগতভাবে কতটা অপরিহার্য। এর যে প্রমাণিত স্টেলথ ক্ষমতা আর ভারী অস্ত্র বহনের সক্ষমতা, সেটাই একে আমেরিকার বিমান শক্তির একটা কেন্দ্রীয় স্তম্ভ বানিয়ে রেখেছে এখনও। অন্তত যতদিন না নতুন B-21 রেডার পুরো দায়িত্ব নিতে পারছে, ততদিন এর গুরুত্ব থাকবেই। আর এই উন্নত রক্ষণাবেক্ষণ আর ক্রমাগত আপগ্রেডেশন একে প্রাসঙ্গিক রাখতে সাহায্য করছে, বুঝলেন তো? 2. এর রক্ষণাবেক্ষণ খুবই চ্যালেঞ্জিং, ব্যাপক সময় সাপেক্ষ, কিন্তু তাতেও উন্নতি হচ্ছে। 3. সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিশনে এর সফল ব্যবহার আমরা দেখেছি। আর 4. আগামী দশকের মধ্যেই এটি অবসরে যাবে আর জায়গা করে দেবে নতুন B-21 রেডারকে। একদম। ঠিক। শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। যখন B-21 রেডারের মতো আরও উন্নত প্রযুক্তির বিমান পুরোপুরি চলে আসবে, তখন স্টেলথ বম্বিংয়ের কৌশল বা এই ধরনের বিমান ব্যবহারের পদ্ধতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? অথবা ধরুন B-2 এর মতো একটা পুরনো কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিকে তার শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ দক্ষতায় ব্যবহার করার চ্যালেঞ্জগুলি বা কী হতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবনার একটা অবকাশ থেকেই গেল।